1 বছর পর আমার সাথে আমার কন্ট্যাক্ট দেখা হয়েছে, আমি তো অবসর নিজে, তখন মা আমাকে দেখে বলছে, তখন বলছে তুই কি লেখাপড়া করতেছিস এখন? আমি বলছি না। তুমি চলে যাওয়ার পর থেকে তার মাসখানেক পরে বাবা আমার লেখাপড়া বন্ধ করে দেয়। পরে বলছি কেন বন্ধ করে দেয়? কারণ জানি না কেন তোমার সেই ঘৃণা থেকে আমার বাপের আমার প্রতি একটা ঘৃণা এসে পড়ে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমার সাথে এই অপোজিটটা করা হচ্ছিল? তো মা বলছিল যে কেন, ওয়াই, মানে কেন? তো পরে বলছিল যে তোর বাবা তোর খাবার দাবার খাওয়ায়। আমি বলছিলাম যে না, একটু খাবার দাবার খায় না, আমি মন মানসিকতা আমার একটু ভালো নাই, আমি খুব কষ্টের দিন চলতেছি, খুব কষ্টে আমি আমার নিজের লাইফটা আমি সাফার করতেছি, নিজের লাইফটা আমি নিজেকে আমি ইমিউলেট করতেছি, প্রতিদিন আমি মরতেছি, প্রতিদিন আমি টেনশন করতেছি যে আমার লাইফস্টাইল আমার কী হবে, বা আমার পরবর্তী জীবন কী হবে, বা আমার ফিউচার কী হবে যদি আমার বাবা আমার সাথে এমন করে। ভালোবাসার বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের আজকের আয়োজনে। আমাদের গেস্ট অলরেডি উপস্থিত, অ্যান্ড অফকোর্স আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট করতেছেন, আমাদের সাথে বিভিন্নভাবে কানেক্ট করতেছেন, শেয়ার করতেছেন, সেটা দারুণভাবে অ্যাপ্রিসিয়েটেড। এবং আমরা এই প্রোগ্রামটা বহুদিন ধরে কন্টিনিউ করতেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এটা যেন অবিরতভাবে চলতে থাকে সেই প্রত্যাশায়। সো আপনারা চাইলে কিন্তু এখানে আসতেও পারতেছেন, এই জন্য আপনাদের যে নাম্বারে ফোন করতে হচ্ছে 01841904904, এই নাম্বারে আপনারা ছোট্ট করে গল্পটা লিখে পাঠিয়ে দেন। যারা আপনারা হট সিটে আসতে চান তখন আপনাদের মধ্য থেকে আমরা কথা বলে ডেফিনেটলি আপনাদেরকে হট সিটে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। আমি আজকের গেস্টের কাছে সরাসরি যেতে চাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়ামুজ্জামান হিমেল। তো নিকনেম কি হিমেল না সিয়াম? জাস্ট নিকনেম হিমেল। হিমেল। জি। হিমেল, শুনতে চাই তোমার জীবনের কথা। তার আগে ছোট্ট করে তোমার সম্বন্ধে একটু জানতে চাই, কি করতেছো, কোথায় আছো? আমি এখন বর্তমানে একটা জব করি। জব হচ্ছে আপনার মহাখালী মহাখালী চেয়ারম্যানের দিকে জব করতেছি। সেখানে আমি একটা গোডাউনের ম্যানেজার, মানে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো সেখানে আমি বর্তমানে কাজ করতেছি আর কি। এখন ওখানেই কাজ করি, ওখানে সব কিছু করি। কোনো কারণে সিয়াম নিকনেম বললা না? না, হিমেল। হিমেল। জি। কোনো কারণে কি এলোমেলো, যেখানে জব করো সেখানে কথা বলতে গিয়ে 3-4 সেকেন্ড পজ নিলে, নাকি নর্মালি মানসিকভাবে এলোমেলো, কোনটা? না, মানসিকভাবে বলতে গেলে, প্লাস এখানে ফার্স্ট টাইম এসেছি তো ওই কারণে নার্ভাসনেস হওয়ার কোনো কারণ নাই। জি। এটা তোমার চ্যানেল, এটা তোমার জায়গা, এই হট সিট তোমাদের। জি। তোমরা থাকো বিধায় মানুষ আমাদের গল্প শোনে, নাহলে কি আমাকে কেউ পুষে নাকি? না না, অফকোর্স। অফকোর্স মানে আসলে আমাকে কেউ পুষে না, তোমাদের কারণেই শুধু। না না, কেন বুঝবেন না, আমাকেও পুষে, তাই আপনাকেও বুঝে, আমাদেরকেও বুঝে। আচ্ছা, দুইজনকেই। সো আমরা সরাসরি তোমার গল্পে যেতে চাই, শুনি হিমেল তোমার গল্প। জি। আমার জীবনে অনেক পেইন, অনেক কষ্ট আছে। তো এখন বলতে গেলে মনে করেন যে আমাদের সুন্দর একটা ফ্যামিলি ছিল। আমরা শুরু থেকে শুনতে চাই। শুরু থেকেই। হ্যাঁ। আমাদের সুন্দর একটা ফ্যামিলি ছিল। আমার বাবা, আমার মা, আমার ছোট্ট একটা বোন। আমাদের ফ্যামিলি বেশ খুব ভালো ছিল। আমার বাবা আমার জন্য এমন কোনো কিছু বাদ নেই যে করে নেয়, সব কিছু থেকে শুরু করে আমার শখ আহ্লাদ খুব কষ্টে উনি ওনার জীবনযাপন করলেও উনি আমার জন্য সব আল্লাহ সবসময় করে গেছেন। ইভেন আমার মাও আমার অনেক সাপোর্ট দিছে সব কিছুর ক্ষেত্রেই, ঠিক আছে। তো আমাদের সুন্দর একটা সংসার ছিল, অনেক ভালো একটা সংসার ছিল, কিন্তু মাঝখানে আমাদের মাঝে একজন থার্ড পার্সন এসে আমাদের এত সুন্দর, মানে সংসারটা এত সুন্দর যে লাইফস্টাইলটা নষ্ট করে দিল, আসলে আমি কোনোদিন কল্পনাই করতে পারি নাই, ঠিক আছে। আমি আমার বাবা থেকে আমি যা চেয়েছি আজ পর্যন্ত আমি তাই পেয়েছি। কোনো দিন কোনো বাবার কাছ থেকে আমি কোনো অবহেলিত হই নাই। অ্যান্ড ইভেন আমার মাও আমাকে যা চাইছি তাও খাওয়াইছে, তাও কষ্ট করে নিজে যতটুকু পারছে আমাকে সব কিছু আমার শখ আহ্লাদ, আমার আবদার সব কিছু পূরণ করে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের আউটসাইডার আমাদের যে রিলেটিভসগুলো আছে, তো তারা আমাদের আবার এইসব বর্নিংগুলো সহ্য করতে পারতো না। তারা বিভিন্নভাবে ওরা অনেক আড়ি পাততো, কান শুনতো, এগুলো সেটা সহ্য করতে পারতো না। তো আমাদের লাইফটা খুব সুন্দর চলতেছিল। আমিও ইভেন লেখাপড়া করতেছিলাম, লেখাপড়ার পাশাপাশি আমিও বাইরে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ড সার্কেল তখন ভালো ছিল অনেক, আলহামদুলিল্লাহ বলতে খুবই ওই সময় খুব একটা বেস্ট মোমেন্ট ছিল আমার কাছে। তো মাঝখানে মনে করেন যে একজন থার্ড পার্সন আসছে, নাম হচ্ছে জসিমউদ্দিন। তো উনি আইসা মানে আমার মার সাথে মানে একটা আলাদা সম্পর্ক হয়ে যায়। কে ব্যক্তি? এই ব্যক্তি আসলে জানি না। আসলে আমার ফার্স্ট টাইম যখন আমার বাবা যখন আমার মাকে একটা ফোন কিনে দেয়, স্যামসাং গ্যালাক্সি J3, তো সেই ফোন থেকে আস্তে আস্তে ইমোর মাধ্যমে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। তো কন্ট্যাক্ট হওয়ার কারণে বেসিক্যালি ধরতে গেলে আপনার ওই জায়গা থেকেই মানে ওনাদেরকে একটা মানে আইডেন্টিটি, পরিচয় সব কিছু শুরু হয়ে গেছে। শুরু হওয়ার কারণে এটা কেউ জানতো না? এটা কেউ জানতো না। তুমি বাড়ির কি বড় ছেলে? জি। এক ছেলে, মানে এক ভাই এক বোন তোমরা? জি। ওকে, তোমার বাবাও টের পায়নি এরকম ঘটনা ঘটতেছে না, ভিতরে? আমি টের পেয়েছিলাম যখন 3 থেকে 4 দিন হয়, তখন আমি ছিলাম অনেক ছোট। তো তখন মনে করেন যে আমি কোন বয়সের ঘটনা এটা? এটা হচ্ছে আমি যখন ক্লাস 5 পড়তাম তখন। ক্লাস 5-এর সময়কার ঘটনা? জি। ওকে। তো 5-এর ঘটনা তখন। কত বছর আগে? কোন সন এটা?
এটা কোন সালে? হুম, এটা হচ্ছে আপনার 2014 নাকি 15 দিকে। 14-15 দিকে, অর্থাৎ এখন থেকে প্রায় 10-11 বছর আগে। জি জি জি, ওকে, এই সময় এরকম ঘটনা ঘটতেছে, ঘটতেছিল। তোমার চোখে 2-4 দিন পড়ছিল এরকম, বাট তুমি ছোট, তোমার তো বোঝার আমি কথা না। এতটাও জিনিসটা আমি এতটাও মাইন্ডে নিই বা জিনিসটা বুঝতেও পারি না। ওকে, তারপরে ওরা ইমোতে কমিউনিকেট করতেছে, ইমেলে কমিউনিকেট করছে তোমার মা এবং ওই জসিম। জি জি জি। ওকে, ইভেন ইমোতে কমিউনিকেট করার পর হঠাৎ করে ওরা ইমো বাদ দিয়ে পরে দেন হোয়াটসঅ্যাপের দিকে ওরা চলে আসে কমিউনিকেট করার জন্য। তো ওখানে ওরা বন্ডিং করতে করতে ওনারা একদিন দেখা করার চিন্তা ভাবনা করে। তো আমি তো জিনিসটা বুঝি নাই, তো আমার বোন তো ছোট, তো আমার বোনকে নিয়ে দেখা করছে, প্রায় বেশ করবার দেখা করছে, ঘুরতে নিয়ে গেছে, কোথাও নিয়ে গেছে, সেখানে নিয়ে গেছে, ঠিক আছে। তো তার কিছু 1 থেকে 2 বছর পর আমার বাবা জিনিসটা জানতে পারে। হুম, জিনিসটা জানার পর আমার বাবা ওই জায়গার মধ্যে অনেক মন খারাপ করে ফেলায়, অনেক মানে আপসেট হয়ে জায়গা, ঠিক আছে। আপসেট তো হওয়ারই কথা। আপসেট হওয়ারই কথা। এত সাজানো একটা সংসার। জি জি, সুন্দর সংসার ছিল আর আমাদের, তোমার বাবা তো জান প্রাণ দিয়ে মনে হয় পরিশ্রম করতেছে, অনেক পরিশ্রম করে, ইভেন এখনো পরিশ্রম করে। ওকে, কিন্তু এখানে মনে করেন যে যখন জানতে পারে তখন আমার আম্মু হঠাৎ করে মানে জানার আগেই যে জিনিসটা জানছে, তখন মা ওনার সাথে চলে গেছে পার্মানেন্টলি আমার বোনকে নিয়ে সাথে করে। তা আমি এখানে অনেক একা হয়ে গেছিলাম। মাঝখানে হ্যাক হওয়ার পর আমার খাবার দাবারতে শুরু করে আমার বাবা আমাকে অনেক টেক কেয়ার করছে, অনেক কিছু করছে, ইভেন আমার লেখাপড়া পর্যন্ত উনি চালায় যাইছে, ঠিক আছে। তা আমি ছোটো তখন বুঝতাম না, তখন উনি দেখছে যে আমি মাসের জন্য সবসময় কান্না করতাম। তো উনি ওনার নিজের আমার কথা চিন্তা ভাবনা করে নিজের সম্মানের দিকে তাকাইছে উনি আমার জন্য। উনি আবার মাকে আবার দ্বিতীয় বা সেকেন্ড টাইম এখানে নিয়ে আসছে, আবারও নিয়ে আসছে? আবারও নিয়ে আসছিল। কতদিন পর? এটা হচ্ছে আপনার প্রায় মাসখানেক পর নেয়ার তো কথা না। নিয়ে আসছে আমার জন্য, ওকে, ওনার জন্য না। তো উনি যখন আনছে তখন আমার মার সাথে প্রায় বিগত 1 বছর মতো কোনো কথাই বলেন উনি জাস্ট খালি আমার জন্য জাস্ট বাজার সদাই করতো, আর জাস্ট হচ্ছে আপনার যা যাবতীয় যা যা দরকার ছিল এগুলো করছে। আমার বলার কথা না, রুচি হওয়ারও কথা না, রুচি হওয়ার খুবই কথা না, স্বাভাবিক। স্বাভাবিক। ছেলেকে ভালোবেসে জি, আমার তার জন্য মাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার জন্য, সেই হ্যাঁ। স্যাক্রিফাইসটা জি। করছে। কিন্তু এমন বাপ সবথেকে কপাল বড় করে twist মানুষ হচ্ছে যে পায়। ওরা আবার কন্টিনিউ কন্ট্যাক্ট করে, ওরা আবার দুজনের সাথে কমিউনিকেট করতে করতে আরও বছর 1 থেকে 2 বছর পর আবার কমিউনিকেট করতে করতে আরও মাসখানেক পর, আরও যখন মাসখানেক হয় তখন মনে করেন যে ওনারা আবার চলে যায়। আবার আমার ছেড়ে চলে গেছে, আমার বোনকে নিয়ে চলে গেছে। তো আমার বোন তো ছোটো বুঝতো না, তো ওই লোকটা কী করতো, আমার বোনকে মনে করেন যে প্রায় চকলেটস বা বিভিন্ন গিফট টিপস পাঠাতো, যাতে কিনা আমার বোনও যাতে ওর প্রতি একটা আকর্ষণ বা ইন্টারেস্টে চলে আসে। বুঝছি। তো সেটা করছিল। তো করার পর দেন সব কিছুর মধ্যেই যখন আমার বাবা আবার জিনিসটা জানতে পারে, তখন জানার আগেই আবার উনি চলে গেছে। চলে যাওয়ার পর বাবা আবার অনেক কষ্ট পায়। তা আমার দিকে চিন্তা ভাবনা করে আমার দিকে আবার করছে, কিন্তু আমি দেখতেছি যে আমার কি কোনোভাবে থামানো যাচ্ছে না। মাকে আমার লাগবে, আমার মা এমনি আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার, অনেক যত্ন করে, কিন্তু মাঝখান দিয়ে আসলে মানে কেন জানি ওনার মায়ায় পড়ে মানে আমার আম্মাটা আসলে মানে এমন হয়ে গেছে যে আসলে মানে আমি কোনো জিনিসটা আমি আনএক্সপেক্টেড মোমেন্ট ছিল, আমি জিনিসটা কোনো দিন পরিকল্পনা করতেও পারি নাই, ঠিক আছে। তো পরবর্তীতে যখন চলে যায় তখন বাবা আবার চলে আমার গেল। জন্য আবার আনছে মার জন্য, আমার মাকে আবার নিয়ে আসছে। আমার অবস্থা দেখতেছে আমি মানে পারতেছি না, আমার এমনও আছে আমি হয়তো বা আপনার 1 থেকে 2 দিনে আমি এমন সেন্সলেস হয়েছিলাম, আমি মার ডিসিশন নিতে পারতেছিলাম, তখন আমি ছোটো ছিলাম, সেন্সলেস হয়েছিল। সেন্সলেস হয়েছিলাম। তো এগুলো দেখে তো কারো বাপের মন তো ঠিক থাকার কথা ঠিক না। থাকে না, এই জন্যই মাকে আবার সেকেন্ড টাইম আবার নিয়ে আসছে। নেওয়ার পর এবার আমার মা আর যায় নাই। এবার আমার মা ভাবছিল যে থাকবে, থাকার পর আমার বাপ মনে হয় আজকে থেকে 6 বছর ধরে আমার মাকে আর ক্ষমাই করে নাই। 6 কেন বছর ধরে ক্ষমা কোনো করবে কথা বলো? বলে না। এটাই তো বাস্তবতা। তোমার জন্য স্যাক্রিফাইস করছে সেটা আলাদা জিনিস, তুমি তার কলেজা সেটা ধন, কিন্তু তার সাথে যে গাদ্দারি হয়েছে কেমনে ক্ষমা করবে? এটাই তো। ওই হাত কিভাবে ধরবে যে হাত আরেকজন ধরছে? এটাই তো এক্স্যাক্টলি রাইট। সো দ্যাটস ওয়াই মনে করেন যে এখানে অনেক কিছু হয়ে গেছে মাঝখান দিয়ে। আমার বাবা আমাকে লেখাপড়া হঠাৎ করে সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে আমার বাবার একটা মানে মানসিক অবস্থা ভালো না কারণে আমার বাবাটা চেঞ্জ হয়ে যায়, ওনার মনস্থিতি চেঞ্জ হয়ে যায়। উনি কেমন জানি এখন মানে আমার সাথেও রুটলি বিহেভ করা শুরু করছে। ইভেন আমার লেখাপড়া খরচ থেকে শুরু করে সব কিছু উনি হঠাৎ করে বন্ধ করে দিছে। ওনার বিহেভিয়ার, ওনার আচরণ চেঞ্জ হয়ে গেছে। উনি আমাকে দেখতে পারে না কেন জানি। আর ইভেন আমি যখন ওনার কাছ থেকে বলতাম যে আমার কিছু লাগবে তো উনি দিত না। উনি আজকে থেকে আমার ছোটোবেলা থেকে শুরু করে আমাকে এখনও হাত খরচ মতো 20 টাকা দিয়ে আসছে। আমাকে কোনোদিন এত টাকা দেয় না, জাস্ট 20 টাকা দিয়ে আমার দিন চলতো। এখনও দেয়। তো এখন মনে করেন যে আমার হঠাৎ করে পরে বাবা যখন এমন হয়ে যায়, আমার মা চলে যাওয়ার পর আর কি, তখন আমি একটা বছর বহুত কষ্ট করছি। একটা বছর তোমার মা কি পরে স্টে করলো নাকি চলে গেল? আবার চলে গেছে। কয়বার গেল? 3বার চলে গেছে। হায়রে আল্লাহ। মানে খুবই দুঃখজনক একটা বিষয়। তখন মা আব্বু আর মাকে আনেইনি আর অ্যাকসেপ্টও করে নাই। তো তার মাঝখান দিয়ে আমি একটা বছর বহুত কষ্ট করছি।
আমার বাবাও তখন আমাকে আর দেখতে পারতো না, কেন জানি বাবার মায়া আস্তে আস্তে আমার প্রতি কমা শুরু করছে। দেখো দিন শেষে তো বাবারাকে আমরা বাবাই ভাবি, মারকে মাই ভাবি, দিন শেষে মানুষ তো একটা মানুষের উপর দিয়ে কি যাচ্ছে, তার ঘর সাজানো সংসার একজন এসে নিয়ে গেল, এটাই তোমার দিক তাকিয়ে নিয়ে আসলো, আবার চলে গেল, আবার নিয়ে আসলো, আবার চলে গেল, আবার নিয়ে আসলো, এবার চলে গেছে আর নিয়ে আসেনি। নিয়ে ও কি মানুষ হিসেবে বেঁচে আছে? তুমি যদি একটা মানুষ হিসেবে চিন্তা করো, তুমিও এটা- বড় হয়ে গেছো, দুদিন পর বিয়ে শাদী করবা, জি শুধু মানুষ হিসেবে ও কি মানুষ হয়ে আছে? মানুষ হয়ে নাই, কিন্তু ওর কাছে ব্যাপারটা এমন হয়ে গেছে আমার দুনিয়াদারি কোনো কিছুই লাগবে না। হ্যাঁ আসলে এক্স্যাক্টলি রাইট, কারণ ওনার মনটা আসলে এতটাই স্টিল হয়ে গেছে যে উনি এখন কোনো কিছু তার আর কিছু লাগতেছে চিন্তা করে না। ইভেন মানে ইভেন এতটাই- সেই বাচ্চাটাকেও মিস করতেছে, সব মিলিয়ে। ওই মেয়ে বাচ্চাটাও তো তার না, যে ছোট বাচ্চাটা মিস করে না, সেই তাকে ঘৃণা করে এখন এখনো ঘৃণা মানে করে একদম still এলোমেলো হয়ে গেছে, একদম এলোমেলো হয়ে গেছে। দিয়ে এখন তো তারপর মনে করেন যে একটা বছর আমি অনেক কষ্ট করছি, আমি যে ভাত রান্না করতে পারতাম না, আমার বাবা আমাকে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে। এমনি এমনি ঘরে থাকি, স্টে করি, কিন্তু মনে করেন যে চাল মাল দেওয়া যেত। এখন আমি এগুলো নিজের যোগ্যতা, আমি কোনোদিন রান্না পর্যন্ত আজ পর্যন্ত রান্না করিনি। আমার মা আমাকে কোনোদিন মানে কষ্ট জিনিসটা অফ করতে দেয় নাই, ঠিক আছে। তো আমি রান্নাবান্না করতে পারতাম না, তো আস্তে আস্তে সিচুয়েশনের কারণে রান্নাবান্না করতে শিখে গেছি। ইভেন আমি হাতের মধ্যে অনেক ছেঁকামেকা ভাতের ছেঁকামেকা খাইছি, এই যে আমার এখানে স্পট আছে, এখানে স্পট আছে, অনেক জায়গায় অনেকই হয়েছি। তো রান্নাবান্না করতে পারতাম না, যতটুকুই পারতাম, যতটুকু আমার সামর্থ্য ছিল, যতটুকু আমার নলেজ ছিল, আমি এত রান্নাবান্না নিজের জীবনটা নিজেই রাখতাম। তো আমার বাবা সব হোটেলেই খায় আসতো। তো ওইখানে মনে করেন যে মাঝখান দিয়ে আমি ওনাকে বলছিলাম যে, পর বাবা হঠাৎ করে আমাকে বসে যে, তো আজকে পর থেকে তো লেখাপড়া করা লাগবে না। আমি বলছি আমি কেন লেখাপড়া করা লাগবে না? কয় লেখাপড়া তুই করবি না, কয় তোরে দিয়ে জীবনে কিচ্ছু হইব না, তোরে দিয়ে কোনো লাইফস্টাইল কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তুই তোর মা আর তোর বোন আছে খালি আমার ক্ষতি করার জন্য। ওই ক্ষোভটা থেকে গেছে। খুব ঠিক গেছে। আমি কথা হচ্ছে, আমি পরে বাবাকে বলছিলাম যে, বাবা আমি যদি খারাপ হইতাম তাহলে তো আমি মার সাথে চলে যেতে পারতাম। আমি কেন মার সাথে জানি বলো তো? কারণ তোমার এখানে নিজের একটা সম্মান আছে, তোমার নিজের এখানে একটা স্ট্যাটাস আছে, সেটা আমি কোনোদিন ভাঙতে চাই না। তুমি এটা জিনিস রিয়েলাইজ করে দেখো। কিন্তু বাবা আসলে ততটাই মানে মেন্টালি হবে এতটাই ভেঙে পড়ছে যে এখন মানে ওনাকে যদি দুইটা কথা যদি বুঝাই না, উনি আরও তিনটা কথা চিল্লাই উঠে আর কি, ওনাকে বোঝানোর সম্ভবই হচ্ছিল না। তো তারপর থেকে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। ইভেন আমার আস্তে আস্তে আমার জামা কাপড়ের খরচ দেওয়া বন্ধ করে দেয়। মানে এক কথা আমি একদম পুরো নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট। আমি এখন আমার যে বাবা বলতে কেউ আছে এখন সেটাও নাই, ঠিক আছে। জাস্ট ওনার বাসায় আছি, আমি থাকি এক রুমে, আমার বাবা থাকে আরেক রুমে, আদারওয়াইজ এখানে আর মাঝখানে নাই। আর একটা রুম আছে আমাদের, ওটা আবার রাবু তালামের রাখছে, ওখানে এমনি দুই থাকি। তো আমি মাঝখানে অনেক কষ্ট করছি। আমার বাবা যখন আমার লেখাপড়া খরচ বন্ধ, সব কিছু বন্ধ করে দেয়, আমি তো আমার কাছে আর ওই ছিল না, তো আমার তো বাঁচতে হইব, আমার তো বাবে আমার দেখাশোনা বন্ধ করেছে। তো আমি ফুড পান্ডা শুরু করছি। ফুড পান্ডা করে সারাদিন যা ইনকাম করতাম, যা করতাম নিজের জন্য রাখতাম, খাইতাম, ধুইতাম, ফিরতাম, আবার চাল কিনে আনতাম, সেই টাকা দিয়ে আবার সেই টাকা দিয়ে যদি পারতাম কিছু টাকা বাঁচলে সেভিংস করতাম, অথবা না জামা কাপড় কিনে আনতাম। তো এইভাবেই বেশ 1-2 বছর আমি ফুড পান্ডা করছি। তো ফুড পান্ডা করার পর আমার দিচ্ছি আমার শরীর কুলে যাচ্ছে না, আমার শরীর আর নিতে পারছে না জিনিসটা, আমার শরীর টায়ার্ডনেস হয়ে গেছে, বা আমার আর জিনিসটা করতে পারছে এই রোদে ঘামের মধ্যে কষ্ট করে মাথা ঘাম পায়ে ফেলে কাজটা করছিলাম, তাই না। তো চিন্তা পরে আমি আরেকটা জব করছি দারাজে, সেখানে আমি একটা কোঅপারেটরের একটা জব করছিলাম। তো কোঅপারেটর জব হিসেবে স্যালারি তখন ছিল আমার 12,000 টাকা। তো সেই কাজ থেকে শুরু করে আমি করতে প্রায় ওখানে আমি 1 থেকে 2 বছর কাটালেই, তো আমার জবটা আসলে আমার সেই টাকাটা আমার পোষাচ্ছে না। মানে আমি কিছুদিন না সেভিংস করতে পারতেছি না, আমার টাকাটা খরচ হয়ে যাচ্ছে। কারণ ইভেন আমার যে কেউ সাপোর্ট করে কেউ বলবে, সেই মানুষটাও কেউ ছিল না আনফর্চুনেটলি। তো অনেক দিন মাঝখানে পরে আর জবটপ পাই নাই, বেকার ছিলাম। পরে মাঝখানে আমার মার সাথে কন্ট্যাক্ট, হঠাৎ করে মা আমাকে কল দিছে, আমি জিনিসটা বুঝতে পারিনি। তো মা আমাকে কল দিয়ে বলতেছে যে, বাবা তুই কোনো যোগাযোগ করেনি? না, এর মধ্যে কোনো যোগাযোগ ছিল না ছিল সিম, না ছিল ফোন, সব নিয়ে গেছিলো। তো বাবা আমাকে ফোন দিছে। তো আমি ওনার বয়সের সাথে আমার চোখে পানি এসে ফুটে। তো বলছে, বাবা তুই কেমন আছিস, বাবা তুই কোথায় আছিস, বাবা আমি তোর সাথে একটু কথা বলতে চাই। আমি তো পাগল হয়ে গেছি। আমি তখন আমার মারও না, দেখি তখন আমার মার বয়স পাইছি, আমার কথা হচ্ছে যে মা কোথায়, আমার সেটাকে জানা লাগবে। তা আমি বললাম যে, মা তুমি কোথায় আছো, মা তুমি একটু কথা বলো আমার সাথে, কোথায় আছো তুমি এই মুহূর্তে, তুমি কই আছো? বাবা আমি তো তোর ওই আঙ্কেলের সাথে মিরপুর আছি, অ্যান্ড ইভেন আমি ভালো আছি, বাট তোর জন্য আমার খুব টেনশন হচ্ছে, তুই তো আমার একমাত্র কলেজের টুকরা। তো ঠিক আছে, আমি তারপরও কিছু বলি না, আমি ভাবছিলাম যে তোকে আমি দেখা করতে আসছি, তুমি কোথায় আছো সেটা আমাকে বলো, আমাকে লোকেশন বলো, আমি দেখা করতে আসতেছি। তো দেন কিছুদিন পর মা আমাকে লোকেশনটা বলছে। মাঝখান দিয়ে আবার 2-3 মন কন্ট্যাক্ট অফ গেছে, আমি তো ওনাকে ফোনে পাইনি। তো আবার উনি আমার সাথে যোগাযোগ করছে, আমাকে লোকেশন বলছে। তো দেন উনি ওই আঙ্কেল আবার ভয় ছিল যে আমি যদি পুলিশ স্টেশনে ধরা খাওয়াই দিই, কিন্তু আমার আসলে আমি চিন্তা ভাবনা করছিলাম, কারণ যে চলে গেছে তাকে তো আমি তার জীবন নষ্ট করে লাভ নাই। তো আমি ওখানে মিরপুর থেকে উনি থাকতো মিরপুর সিরামিক্সের পল্লবীর দিকে থাকতো। তো আমি এখান থেকে মেট্রো করে আমি পল্লবী গেছি, পল্লবী থেকে নেমে দেন আমি ওনার সাথে দেখা করতে গেছি।
সিরামিক্স আমি অনেক খোঁজা পাইছি। সিরামিক্সের একটা বিল্ডিংয়ে, একটা ভাড়া করা বিল্ডিংয়ে 7 তলা, একদম টপ ফ্লোরে ওনারা থাকতো। ছোট্ট একটা রুমটা আসলে এতটাও ছিল না, অনেক গরম ছিল, জানানা ছিল না, মানে এক কথা একটা বদ্ধকর। তা আমি গেলাম, গিয়ে দেখলাম যে মা আমারে জন্য ওয়েট করতেছে। মা আমারে দেখা মা একদম ইমোশনাল হয়ে গেছে গা, আমারে জড়ায় ধরে বলতেছে, বাবা তুই কেমন আছিস? তখন আমি আগে তো অনেক শুকাই গেছিলাম গা। আমার চেহারার যেটা অবস্থা, যেটা ভারপোষণ, আমার মা দেখে বুঝছে যে তুই কিচ্ছু খাস না ঠিক মতন। আমি বলবো যে তুমি যেখানে তুমি নাই সেখানে কি আমি ঠিক মতো থাকতে পারি? পরে বলছি তোর বাবা তোর কেয়ার করো না। আমি বলছি তুমি যাওয়ার পর থেকে বাবার যে আসল যে রুট বিহেভিয়ারটা, যে একটা মায়াটা সব চলে গেছে গা। তখন বাবা আমাকে হেট করতে শুরু করছে। এমনও দিন গেছে জানেন, বাবা যখন আমাকে টাকা দিত না, আমি খিদায়, তখন আমি কিচ্ছু বুঝতে থেকে খিদায় আমি আমার বাবার ডয়ার থেকে আমি 10 টাকা মতো চুরি করছি। জি, চুরি করছি। আমার তো বাঁচতে হবে, আমার তো কেউ নেই এখন। আমার বাবা আমাকে দেখতেছে না, আমার মাও পাশে নেই, আমার বোনও পাশে নেই, আমার তাহলে কে আছে? ইভেন আমার বাড়ির মধ্যে যারা আছে তারা সবাই খালি চিন্তা করে যে কে কীভাবে কাকে খালি মানে নষ্ট করা যায়, এই চিন্তা ভাবনা ওরা করে। আমার বাড়ির মানুষ, আমার কাকা, আমার জ্যাঠা, আমার জাস্ট নামে খালি আমাকে সাপোর্ট দিছে, কিন্তু কামের সময় ওদেরকে কোনো কিছুতেই পাওয়া যায় নাই। ঠিক আছে, আমার কাকা দিন মোহাম্মদ আর কি, ওনার নাম দিন মোহাম্মদ। তো আমার দাদা 2 বিয়ে করছে। 2 বিয়ের মধ্যে একটা হচ্ছে ফিরোজা বেগম, আমার দাদি নিজের আপন দাদি, আর একটা হচ্ছে আপনার বড় দাদি বেঁচে আছে, আমার ছোটো দাদি মারা গেছে 2016 সালে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, তো তখনই আমার দাদি আমাকে অনেক কেয়ার করছিল। দাদি মারা যাওয়ার পর থেকে আমার জীবনে আমার কাল নামে শুরু হয়েছে অনেক। ঠিক আছে, তো ওই জায়গার থেকে তো আমার আপন কাকা আমার বাপের অনেক ক্ষতি করার চেষ্টা করছে। ইভেন সব দিক দিয়ে খালি ক্ষতি করছে, কোনো শেষ নাই। আমার যেটাও সেম, যেটা খালি বলছে নামে কথা বলছে, কিন্তু কামে কিছু করতে। তোমার মায়ের সাথে যখন দেখা হলো, তোমার মা তোমাকে দেখিতে বুঝছে তোমার অবস্থা ভালো না, কি বলতেছে তোমার মা? কত বছর পর দেখা হচ্ছে? তখন আমার মা বলতেছে কত বছর পর দেখা হচ্ছে? কত বছর বলতে প্রায় 1 বছর পর। 1 বছর, ওকে। 1 বছর পর আমার সাথে আমার কন্ট্যাক্ট দেখা হয়েছে। আমি তো অবসর নিজে, তখন মা আমাকে দেখে বলছে, তখন বলছে তুই কি লেখাপড়া করতেছিস এখন? আমি বলছি না। তুমি চলে যাওয়ার পর থেকে তার মাসখানিক পরে বাবা আমার লেখাপড়া বন্ধ করে দেয়। পরে বলছি কেন বন্ধ করে দেয়? কারণ জানি না কেন তোমার সেই ঘৃণা থেকে আমার বাপের আমার প্রতি একটা ঘৃণা এসে পড়ে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমার সাথে এই অপোজিটটা করা হচ্ছিল? তো মা বলছিল যে কেন, ওয়াই, মানে কেন? তো পরে বলছিল যে তোর বাবা তোর খাবার দাবার খাওয়ায়। আমি বলছিলাম যে না, একটু খাবার দাবার খায় না, আমি মন মানসিকতা আমার একটু ভালো নাই, আমি খুব কষ্টের দিন চলতেছি, খুব কষ্টে আমি আমার নিজের লাইফটা আমি সাফার করতেছি, নিজের লাইফটা আমি নিজেকে আমি ইমিউলেট করতেছি। প্রতিদিন আমি মরতেছি, প্রতিদিন আমি টেনশন করতেছি যে আমার লাইফস্টাইল আমার কী হবে, বা আমার পরবর্তী জীবন কী হবে, বা আমার ফিউচার কী হবে যদি আমার বাবা আমার সাথে এমন করে। আমি কোনো বিষয়ে চিন্তা করিনি। তো তার কিছুদিন পরে আঙ্কেল আবার কিছুক্ষণ পরে আঙ্কেল আবার আসে আমাকে দেখে এবার আমাকে বলে যে তুমি যে এখানে আসছো, এটা যদি তুমি ছাড়া কেউ না জানে। তুমি এখানে আসছো ভালো কথা, তোমার সাথে দেখা করবা, কিন্তু এখানে তুমি কেউ নিয়ে আসতে পারবে না, ইভেন তুমি একা আসবা, কেউ সাথে করে আসতে পারবে না। তো ওই আঙ্কেলও আগে একটা সময় ভালো ছিল, সাপোর্টিভ, আমি ওনাকে ভালো মনে করতাম। ভাবছিলাম যে আমার মাকে যদি অ্যাকসেপ্ট করে নিয়েছি তাহলে হয়তো মাকে সারাদিন টেক কেয়ার করতে পারবে। ঠিক আছে, তো ওনাদের সংসার বেশ 2 বছর চলতেছিল। আমিও মাঝে মধ্যে আসতাম, আয়সা আমার ইনকাম সোর্স যতটুকু পারতাম আমি আমার মার আমি দিতাম, যাতে কিনা আমার মার একটা হাত খরচা হয়। ইভেন আমার কথা, আমার ছোটো বোনের নাম কথামণি, সামিয়া জান কথা। তো কথাকেও মনে করেন যে লেখাপড়া করা শুরু করছিল উনি লোকটা, সবই ঠিক ছিল। হঠাৎ করে আমার মা যে বাসায় থাকতো ওই বাসার মধ্যে বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে আপনার আদার্স যে রিসোর্সগুলো সব, বিদ্যুৎ ভাড়া সব যে ম্যাক্সগুলো সব মিলে মনে করুন যে প্রায় 3 থেকে 4 মাস 30 থেকে 40 টাকার মতো ঋণ হয়ে গেছে। তো বাইরে তো রেগুলার চাপ দিতেছে যে টাকা কোথায় টাকা দিচ্ছ না কেন, তোমাকে বাসা ছাড়তে হয়, টাকা দাও নাহলে বাসা ছেড়ে দাও। আমার মা তো বলতেছে রেগুলার যে যে একটু সময় দেন, হয়ে যাবে। কিন্তু এদিকে তো ওই লোকটাও ছিল আবার একটু অলস টাইপের। উনি আবার পাইপ মিস্ত্রির একটা মানে ইঞ্জিনিয়ার ছিল, উনি পাইপ বিল্ডিংয়ের পাইপ স্টাইপ যেগুলো দেখা দিত ওনার ছেলেমেয়েদের কাজ করে লাগাইতো, উনি কাছে ম্যাপিং করে দিত। তো উনি গত অনেক দিন ধরে কাজ যাচ্ছে না, ইভেন কন্ট্যাক্টও নেই, কাজ হচ্ছে না। এবার কাজে আলসামিও করে, তো যার কারণে কন্ট্যাক্টও নাই, দিক দিয়ে কাজও যাচ্ছে না। তো এদিক দিয়ে মনে করেন যে সংসারটা একটা অফ নেমে আসছে ওদের। এখন কীভাবে কথা মনে স্কুল ভাড়া দিবে, কীভাবে খাবো, কীভাবে দিন চলবো, ইভেন কীভাবে তাদের লাইফস্টাইল চলবে। তো হঠাৎ করে উনি বলছে যে দেখো আমার তো এই মুহূর্তে কোনো কাজ কাম নাই, তুমি একটা কাজ করো, তুমি আপাতত তোমার বাড়ি চলে যাও, তোমার মেয়েকে নিয়ে তুমি আপাতত বাড়ি চলে যাও, আমি ওই দিক দিয়ে বাড়ির দিকে যাই। বাড়ি চলে যাও? কোন বাড়িতে যাও? আমার আম্মুর বাড়িতে। আবার 4 নম্বর বার, চতুর্থবার এবার দিয়ে? মানে আমার আম্মু নিজের বাড়ি কুমিল্লায় চলে যাও? আচ্ছা আচ্ছা, কুমিল্লায় চলে যাও আপাতত জন্য। আমি কিছু টাকা বাড়ি থেকে, ওনার বাড়ি ছিল বরিশাল, আমি বরিশাল যেয়ে কিছু টাকা ম্যানেজ করে আমি আইনা দেন আমি আমার মাকে মানে আমার আম্মাকে সে নিয়ে যাবে আবার নতুন করে সব কিছু শুরু করবে।
তো আমার মাও জিনিসটা বিশ্বাস করছে, কেন সেটা কোনো ওয়ে ছিল না, কারণ উনিও কোথাও কাজ পাচ্ছিল না, প্লাস কাজও করতেছিল না। তাই দিক দিয়ে উনি যেহেতু বলছে যে টাকা ম্যানেজ করে দিবে, তো আছে। তো আমার মা আমার নামে একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলছিল, ছোটো আমার নামে আমার মা আমার ডিপিএস অ্যাকাউন্ট খুলে প্রায় 30 থেকে 40,000 টাকার মতন সেভিংস করছিল। সেভিংস করার পর এখন মনে করেন যে ওই সেভিংসটার মধ্যে না পেরে ওই লোকটা আবার মা কীভাবে যেন জেনে ফেলছে, আমার মাকে অনেক সব বলা শুরু করছে যে তোমার না ছেলের একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেই টাকাটা আমাকে দিয়ে দাও। সেই টাকাটা আমাকে দিয়ে আমি কিছুদিন নিয়ে যাই, থাকি ওখানে, পরে এই টাকার সাথে কিছু টাকা মিক্স করে আমি তোমার মেয়েকে তোমাকে আমি নিয়ে আবার ওই বাসায় উঠবো। তো আমার মা জিনিসটা বিশেষ করছে। তো আমার মা আবার টেলার কাজ খুব ভালো পারতো। আমার মার ওই বাসায় আবার একটা ছোট্ট মেশিন ছিল, এই মেশিনটা কিন্তু আমার আব্বু নিজে খুব কষ্ট টাকাতে কিনা দিয়েছিল। সেই মেশিনটাকে নিয়ে আমার মা ব্যানে করে কেমনি চলে গেছিলো। আমি দেখছিলাম আমার মা বাড়িতেছিল ঘর থেকে মোরকা পরে। তো আমার আম্মু আবার আমার আব্বু আমার মা জন্য একটা দোকানও করে দিয়েছিল। আরে আল্লাহ, দোকান করে দিয়েছে যাতে কিনা আমাদের এক্সট্রা অবমত সমস্যা না পড়ে, যাতে কিনা আমি আমার হাত খরচ পাই, ইভেন আমার বোনও যাতে পায়, ইভেন আমার যাতে লেখাপড়া কন্টিনিউ করতে পারি, দুই মিলে সব কিছু করতে পারি। ঠিক আছে। তো আমার মা থাকা অবস্থা, খাওয়ার অভাব, কোনো কিছুর অভাব কখনো তোমার বাপ বুঝতে দেয়নি? মাঝখানে বুঝতে দেয়নি, কিন্তু মা থাকা অবস্থাও তখন আস্তে আস্তে মার প্রতি তো কেয়ারিং কমছেই, আমার প্রতি কমে গেছে। সেটা তো বুঝতেছি, সংসারে 500 কমাই দিছে। যখন তোমাদের সংসার ভালো ছিল তখন তো কোনো কিছুর অভাব বুঝতে দেয় না। তখন আমাদের তোমার মাকে মেশিন কিনে দেওয়া, তার জন্য দোকান করে দেওয়া, সব রকম ব্যবস্থা সে করে দিয়েছে। ইভেন মানে মা থাকা অবস্থায়ও আমাকে হিট করে শুরু করছে। মানে বাজার মানে আমরা তো শুনলাম বাজার সদায় এমনি কমাই দিছে, 500 দিছে, 500 তো শুনলাম। এবার কি হলো তোমার ওই সেলাই মেশিন সহ কি করলো তোমার মা? সেলাই মেশিনটাকে কষ্ট করে আমি যখন ছিলাম না, যখন বাবা ছিল না, তখন কষ্ট করে দোকান থেকে গিয়া ওই সেলাই মেশিনটাকে বাইর করে একটা ব্যানে করে ওই লুকটা ব্যাটা ব্যানসেট করে দিছে। সেই ব্যানের মধ্যে মেশিনটাকে উঠিয়ে এই ব্যানটাকে নিয়ে গেছে কোনোরকম নাবিস্কোর থেকে একটা ট্রাক নিয়ে পিক আপ নিয়ে, সেই পিক আপে করে ওই মেশিনটা উঠে দেন গো মিরপুর দিকে চলে গেছে, মিরপুর মেশিনটা। তো ওইখানে যখন মা যেতে পারে নাই, যখন ওই লোকটা আমার মা জন্য ওই লোকটার জন্য অপেক্ষা করতেছিল, ফোন দিচ্ছে, ফোনে পাচ্ছে না, মা তো টেনশন পাচ্ছে রেগুলার। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ হারাই গেছিল, 1 মাস 2 মাস 3 মাস, প্রায় 5 থেকে 6 মাস পরে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কল দিচ্ছি, কলই তো না, ইভেন কন্টিনিউ করতে পারতেছে না। ওদিকে তো ভাড়া বাকি হয়ে পড়ে আছে, বাড়িও বাকি পড়ে আছে। তো ওদিকে টিভি, ফ্রিজ, আলমারি, ইভেন আমার মার মেশিনটাও জব্দ করে নিছে অলরেডি, ওরা বাড়িতে জব্দ করে নিছে। ওইটা তার ফেরত পাওয়া যাবে না। তোমার মার মেশিন না, তোমার বাবার কিনে দেওয়া মেশিন? ওই তো মানে জাস্ট কথা মার মেশিন আর কি বললাম। তো ওইটাই জব্দ করে নিছে। এখন ওই কারণে আমার আম্মু চাইলেও জিনিসটা যেতেও না, গেলেই আমার আম্মু ধরে ফেলবো, গেলেই আবার ওরা বাড়িতে আদায় করবো। তো সব কিছু জায়গাতে বিসর্জন দিয়ে ফেলেছে। তো ওখানে পরে মা আমাকে আবার কল দেয় বাড়ির থাকা অবস্থায়। আমি তো জিনিসটা জানতাম না, বাড়ির থাকা অবস্থায় বাবাকে তোমার মা একদম রাস্তায় চলে আসে। বাড়িতে 30-40 হাজার টাকা ভাড়া, এদিকে যত জিনিসপত্রের জন্য সব জব্দ করে ফেলেছে, এখন রাস্তায় খালি একদম। মানে যে শখে, তারপরেও যে লোভে গেছিল ওই ভদ্রলোকের হাত ধরে, ভদ্রলোক নয় চুতিয়ার হাত ধরে, কি নাম, জসিম উদ্দিন, এখন তার হাত ধরে গিয়ে সে তোকে এরকম বিপদে ফেলে দিয়ে ডিপিএসটাও নিয়ে নিয়েছে নাকি, টাকা ভাঙায় অলরেডি খরচ করে ফেলছে। ও টাকাটাও ভাঙিয়ে নিয়ে গেছে। আমার মার বড় বোন বলছিল যে তুই কিছু টাকা রাখ ইমেলের জন্য, এত টাকা পুরোটা দিস না তুই ওরে। এখন কি তার মানে সর্বশান্ত যা বলে পুরোটা সর্বশান্ত করে ওই লোক চম্পট, লোকের আর কোনো খবর নাই। টিভি, ফ্রিজ, মেশিন ফ্যাশিন যা ছিল, যে মেশিন দিয়ে হয়তো করে খাইতে পারতো, ইভেন তার যে লাস্ট পুঁজি ছিল তোমার নামে বানানো ডিপিএস, যেটা তোমার বাবার টাকা দিয়ে হয়তো এই ডিপিএস এর টাকা সারা জীবন যোগান দিয়েছে, আমার আব্বু যে যা দিত আমার আম্মুরে সেটা জমাইতো আর কি। এবার আমার মাও মেশিন যা ছিল এমএলএ করতে সেটা আমার জন্য জমাইতো। তার মানে যে শখের আশায় অথবা যে লোভের আশায় এত বড় স্বামী সন্তানের এত ভরন্ত সংসার ফেলে দিয়ে সে আরেকজনের কাছে করতে গেছিল, সেটা একেবারে ওকে এসে তাকে রাস্তায় নামায় দিয়ে সে চম্পট ওই বাটপারে। এখন কি অবস্থা? এখন পরবর্তীতে বাড়ির মানুষ, মানে আমার বাড়ির মানে আমার মামারা, আমার 4 মামা আর 2টা বোন আছে আমার আম্মুর। তো তারা জিনিসটা, আমার বোন তো ফেলা দিতে পারবে না, তো তারা সর্বোচ্চ সাপোর্ট দিছে এবং বলছে যে তোর কারণে, তোর সব কারণে তোর এই অবস্থা, এখন তোর কেমনি কি করবি কো। তারপরেও আমার আম্মুর ভাইরা যা পারছে, আমার আম্মুর বাড়ি থেকে অবস্থায় টাকা ঢুকে পাঠাইছে, সব কিছুই করছে, যা পারছে বলছে। ইভেন আমার মামা বলছে যে তুই আপাতত বাড়ির থেকে থাক, কথা রেনে থাকলে কথার ওই স্কুলে ভর্তি করা, আর ওখানে আমার মা বাবা আছে, আম্মু আছে, তুই নানা খেয়াল কর, তোর প্রতি মাসে আমি 10 টাকা করে পাঠাবো, এটা দিয়ে তুই কথা মনে তুই চলবি। তো আমার আম্মু চিন্তা করলো যে আমি আমার মেয়ে চলমু, তাইলে আমার ছেলেটার কী হবে। তো পরবর্তী আমার সাথে যোগাযোগ করে আমাকে বলছে যে বাবা আমি তো বাড়ির দিকে আসছি, আমাকে সর্বস্ব করে দিচ্ছি। আমি কিছু বলার মতো পারছিলাম না, আমি বলবো যে তুমি যা করছো সেটা কিছু বলার নাই। তারপরে আমি মেনেছিলাম, কিন্তু আমার মধ্যে সে মার
মায়াটা রয়েছে, কারণ আমি তো ছেলে, আমি তো পারবো না মামা মাকে ফেলে দিতে। ঠিক আছে, তুমি তোমার জায়গায় ঠিক আছে। তো আমি আমার মাকে পরে আমি অ্যাকসেপ্ট করে নিই, অ্যাকসেপ্ট করে পরে আমি মামার সাথে কথা বলি, মামার কাছ থেকে আমি টাকা চেয়ে চাইলাম। মামা বলছে মামা আপনারা কষ্ট মিলে যদি কষ্ট মষ্ট করে যদি কিছু টাকা আমাকে হেল্প করে যদি একটা ঢাকার দিকে যদি আমার মা জন্য আবার একটা দোকান কিনে দিতে পারেন তাহলে আমার জন্য এটা খুব গ্রেটফুল অ্যান্ড হেল্পফুল হতো। তো মামারা সব চিন্তা করলে এটা নিয়ে বৈঠক বসলো, ঠিক আছে। মামারা বসে বসে মামারাও চিন্তা ভাবনা করে জানা, ঠিক আছে এখন যেহেতু হিমেলের জন্য হিমেলের দিকে তাকায় তাহলে অ্যাটলিস্ট হিমেলের আম্মুর জন্য এখন একটা দোকান করে দেওয়া উচিত। তো সব মিলে মামারা যা পারছে 1 লাখ 2 লাখ সব মিলে 2 থেকে 2 লাখের মধ্যে একটা দোকান ম্যানেজ করে দিছে। দোকান ম্যানেজ করে দেওয়ার পর আমার আম্মুর যে বড় ভাই উনি আমার আম্মুর জন্য অনেক কিছু করছে। ওকে, বাকিদের কথা জানি না, বাকিদের সমত না পাওয়া গেলে ওনাকে সবসময় পাওয়া গেছে। ইভেন উনিও দোকান থেকে অনেক 1 থেকে 1.5 লাখ টাকা উনি বেশি ইনভেস্ট করছে, দিছে আমার আম্মুকে দিছে। তো সেই টাকা দিয়ে এখন দোকান করছি, বা দোকানে এখন এতটা বেচা কিনা নাই। তো দোকান করার পরে আম্মুকে ঢাকায় নিয়ে আসছি আমি, ঢাকায় নিয়ে পর ওনার জন্য আমি আলাদা বাসা নিছি। আর বাসা নেওয়ার পর তারপরে উনি এখন আলাদা বাসা থাকে, আর দোকানও ভাড়া দেওয়া লাগে। সব কিছু মিলে আমি এখন যে বর্তমান যে ডিউটি করতেছি, চাকরি করতেছি, সেটাকে সম্পূর্ণ আমার নিজের জন্য না, আমার মা বোনের জন্য। আমি আমার মা বোন খরচ চালাতেছি, মার বাসা ভাড়াও দিতেছি আমি, মার দোকান ভাড়া আমি দিতেছি। তুমি থাকো কোথায়? আমি থাকি আমার আমার আব্বুর কাছে। আমার আব্বু বিষয়টা জানে, আমার আব্বু বিষয়টা জানার পর বলছে এখন এটা তোর ব্যক্তিগত বিষয়, তুই তোর মারে তুই রাখবি নাকি রাখবি না, এটা তোর ব্যক্তিগত বিষয়, আমার এখানে যাতে কোনোদিন না আসে, ঠিক আছে। আর তুই কি করবি না করবি এটা তোর ব্যক্তিগত বিষয়। তা আমি মানে কি তোমার মার কথা থাকে ওই বাসায়? মানে ওই আম্মু মানে আলাদা বাসা থাকে আর কি। তোমার আম্মু আর তোমার কথা থাকে যে বাসায় তুমি ভাড়া জি 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 নিয়ে দিছো, ওখানে জি, জি, ভাড়া তো জি, জি। তুমিই দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই লোক আবার যোগাযোগ করলে তো আবার হাঁটা ধরবে, তখন কি করবা? যোগাযোগ অলরেডি করতেছে না, বাট আমিও বলে দিছি যে আমি যদি আজকের পর থেকে কোনোদিন যোগাযোগ দেখছি- করতেছে না? না কে বললো তোমাকে? কথা কারণ- বড় হয়েছে না? হুম কথা বড় হয়েছে? বড় হইছে। কত বয়স কত এখন? এখন ওর বয়স ধরতে গেলে প্রায় 13 থেকে 14 বছর। কোথা তো সব কিছু জানতে পারবে যে কি করতেছে না। আমি ওকে বলছি যে তুই যদি কোনোদিন দেখো যে আমার আম্মু আবার কন্ট্যাক্ট করতে আমার জানা দিবি, তখন আমি নিজেও বলবো যে আমি তোমার আমার যে তোমার যে সম্মান যে মায়া ছিল আমি তখন নিজেই তোমার গত বাই করে দেবো, তখন তুমি রাস্তা তুমি মাপোগা। আমি আমার সাথে আমি এমনি বলছি। প্রতিদিন যাওয়া হয় বাসায় ওই বাসায়? জি জি জি, আমি খাবার জন্য যাই, খাইতে জন্য যাই। কয় বেলা খাও ওখানে? আমি এই যে সকালবেলা এই যে ঘুম থেকে অফিস থেকে যখন যাবো তখন তো 8:30টার দিকে আমি মার কাছে যাই, যে সকালবেলা ভাত খাই, ভাত টাত খাওয়ার পর আমার আম্মু লাঞ্চ টাঞ্চ রেডি করে দেয়। সেই লাঞ্চটাকে আমি এখানে নিয়ে এই যে আমি সকাল 9:30 থেকে আমার ডিউটি শুরু একদম সেই 8:30 পর্যন্ত। 8:30 গিয়ে তখন বাসায় খাও ওখানে? হ্যাঁ 8:30 যা না একেবারে 12টার দিকে খাই আমি, পরে আর মাঝখানে খাই ওই লাঞ্চ খাই, লাঞ্চে যে বাটি করে মা খাবার দিকটা খাই, খাবার পরে আমি কাজ কন্টিনিউ করি। তারপরে হচ্ছে আপনার একেবারে কাজ শেষে করে বাসায় গোসল করে আমার কিছু ফ্রেন্ড আছে ওদের সাথে বসে নিজে মাইন্ড ফ্রেশ করি, আড্ডা মাড্ডা দিই, কথাবার্তা বলি। খাও কখন? খাই আমি 12টার দিকে খাই। কোথায় খাও 12টায়? মার কাছে খাই। ওখানে আবার যাও? আচ্ছা রেগুলার যাই। আচ্ছা, রেগুলার যাওয়া পরে তুমি বাইরে খাবা না, ওখানেই থাকবো, ওখানেই যাবা, মানে 2-3 বেলা যেন তুমি ওখানে যাইতে পারো। ওখানে যাই আমি। তো মা বাপের উচিত ছেলে মেয়েকে দেখে রাখা, তোমার কাজ এখন এই ভূত যেন তার মাথায় আবার না ওঠে, সেজন্য 2 বেলা তুমি ওখানে যাবাই, বুঝতে পারছো? Obviously. দরকার হলে জায়গায় বসে থাকবে, কি কাম? হ্যাঁ তারপর বলো। অবভিয়াসলি আমি আমার বোনকে স্ট্রিক্টলি বলেছি তুই যদি এমন কিছু তুই আমাকে সন্ধ্যার সাথে ফোনে জানা দিবি, ঠিক আছে? লাগলে আমি ফোন না গেলাম, আমি এমনি বলছি, ঠিক আছে? তো বলছে আচ্ছা, ঠিক আছে জানা দিব। তো এমন কিছু দেখতে পারি না, এখন আমার বোনও দেখতে পারে না। আমার বোন তো কতদিন আছে এখানে? এখানে এখন সব কিছু মিলে আপনার 4-5 মাস তো হবে আছে, 4-5 মাস ধরে। করতেছো এখন? গোডাউন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। গোডাউন ইনচার্জ? হ্যাঁ ইনচার্জ বলতে আমি ওই মানে যেসব জিনিসপত্র আমি আয়না দিই, গুছাই মুছাই দিই, তো আমাদের লেবার আছে, সেই লেবারগুলো ওগুলো নিয়ে দোকানে দিয়ে আসি। দোকানের ব্যবসা কেমন চলতেছে? দোকান ওই জায়গায় তো আমার নিজে আমার আম্মুর এলাকার আমার আম্মুর ভাই আমার তাকে মামা দিয়েছে? লাগে, আমার এই মামা আমার কাজটা দিছে, আমার আম্মুর অবস্থার কারণে আমার কাজটা দিছে। তো আমি তার আন্ডারে কাজ করি। বাট তোমাদের যে দোকান করে দিল তোমার মামারা, সেই ব্যবসাটা কোথায় আছে? চলতেছে কোথায় চলতেছে? নাখালপাড়াতে 8 নম্বর গলি একটা এলাকা আছে, সেখানে মাঝখানে একটা দোকান, ওই দোকান এখন কে চলতেছে। বসতেছে ওখানে? আমার মা বসতেছে। ও সেই বসে? ইনকাম কেমন ওখান থেকে হয়? এখন আপাতত ইনকাম সোর্স ভালো না, কারণ দোকান তো নতুন নতুন হচ্ছে, তো কিন্তু লস হয়ে যাচ্ছে না তো? লস হলে এখন আমাকে আমি বিশ্বাস রাখি যে কোনো না কোনো সময় 120টা দাঁড়াবে। সে কি মেশিনের ওই ব্যবসা টেইলারিং এর কাজ জি 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 জি, সে শিখায়ও প্লাস আবার নিজের কাপড় চোপড় বানায়। জান প্রাণ ছেড়ে দিয়ে যা পাপ করছে লাইফে, জান প্রাণ ছেড়ে দিয়ে ওই কাজটাই করুক, আল্লাহ যদি তার দিকে মুখ তুলে তাকায়, যাতে করে বাচ্চা কাচ্চাগুলো কেনে ভালো থাকতে পারে। করতেছে। তোমার এখন খরচপাতি দিয়ে মোটামুটি কভার করতে পারছো নাকি অনেক কষ্ট হয়ে যাচ্ছে? আমার কষ্ট বলতে হ্যাঁ কষ্ট তো হবে, কারণ আমি যে টাকাগুলো দিচ্ছি আমার শারীরিক যদি বলি আমার সেভিংস হয় মাত্র 3 থেকে 4 হাজার টাকা। সো 3-4 টাকা আমি রাখি না, আমার ফ্রেন্ডসদের পিছে আমি উড়াই, প্লাস নিজেও আমি যা পারি জামাটা কাপড় করবা, অবশ্যই করো, তোমার লাইফ, ইটস ইওর লাইফ।
ইয়েস। ধ্বংস করে দিয়েছে তারা, যার জন্য কোনোভাবেই তুমি দায়ী না, কোনোভাবে তুমি দায়ী না। তো হ্যাঁ, এখন তুমি নিজের মজা করবা, নিজের জীবন কাটাবা, নিজের লাইফ আগে, তারপর তুমি এসব সবই দেখবা। অবভিয়াসলি হিমেল তুমি ভালো ছেলে। সো তোমার তো এতক্ষণ শুনলাম এসব ব্যাপার, তোমার নিজের জীবন নিয়ে কোনো কিছু হয়নি? আমার নিজের জীবন নিয়ে আমার আফসোস ছিল না, তখন মাঝখানে পিঠা মেলা আমার স্কুলের মধ্যে, স্কুলে আমি যেখানে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলে পড়াশোনা একটা পিঠা মেলা হয়। তো সেখানে আমি গেছিলাম এমনি জাস্ট বন্ধুর সাথে হাঁটাফাটা করার জন্য। তো সেইখানে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। আচ্ছা। হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে তাসফি আলম মিম, ঠিক আছে। তো ওখানে আমার পরিচয় হয়। তো তাকে দেখে আমার প্রথম ভালো লাগে নাই, আর ইভেন ও আমার চিন্তা না, আমিও তাকে চিনতাম না, ঠিক আছে। তো হঠাৎ করে পিঠা আমরা জাস্ট ওই একটা মেয়ে আছে, জাকিয়ে নামে মেয়ে আছে, তো তার মাধ্যমে ওর সাথে আমার পরিচয়টা হয়েছে। তো সেখানে আমরা ফার্স্ট মিট করি, কথাবার্তা বলি, কথাবার্তা বলতে বলতে আমি পরে বেশিক্ষণ থাকি নেই, সেখান থেকে আমি বাসায় চলে আসি অনেকক্ষণ পর। তারপরে আমি বাসার দিকে আসার পর ঘন্টাখানিক ফ্রেশ হওয়ার পর আমি কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করতেছিলাম। ফেসবুক ঘাটাঘাটি করার পর ইভেন ইনস্টাগ্রামও দেখি যে ওই মেয়েটা আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। তা আমি তো মেয়েটাকে দেখে চিনছিলাম। তো চিনার পর আমি অ্যাকসেপ্ট করি। পরে আমি ওর সাথে কথা বলা শুরু করি। কথা বলার পর কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, আমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে যায়। আমি ইভেন আমার স্টোরিও তাকে বলছি যে আমার এমন অবস্থা, আমার লাইফস্টাইলে তোরা ইয়ে না, ভালো না। তো সেও বিষয়টা বুঝতে পারছে। তো সেও বিষয়টা শোনার পর ইমোশনাল হয়ে গেছে। ইভেন সব কিছুর ক্ষেত্রে সেও হয়ে গেছে। তো তারপরও তারও লাইফস্টাইল বলছে, কারণ তার ক্ষেত্রেও সেম। তার ক্ষেত্রে কীরকম সেম, তার মা জীবনে অনেক কষ্ট করছে। তার বাবা প্রেম করে বিয়ে করার মধ্যে তো তার মার সাথে প্রেম করছে। তখন ওদের সংসার ভালো ছিল, তখনই জন্ম নেয় তাসফি আলম মিম। তো সেখান থেকে মনে করেন যে ওদের মধ্যে সবই ভালো চলছিল। মাঝখান দিয়ে ওর বাবা আরেকটা মেয়ের সাথে সিমিলার কি, জাস্ট খালি পার্থক্য একটু, আমারটা মা, ওরটা আছে বাবা। তোমার গল্প তো ওরা আবার হঠাৎ করে বিয়ে করে ফেলে। তো জিনিসটা আন্টি জানার পর আন্টি জিনিসটা খুবই কষ্ট পাইছে, খুবই মারছে। তো সবই ঠিক ছিল, তাও এদিকে খরচ দিত, এদিকেও দিত। তোমার স্টোরিটা শুনি। তারপর তো হঠাৎ করে ওর খরচটাও ওর বাপে দেওয়া বন্ধ করে দিছে। তো ওর মা খালি বলতো যে তুমি আমার খরচ না দাও, তো আমার মেয়েটার জন্য দুধ চিনি খরচটা দাও। তো ওই মহিলা অনেক কষ্ট করে হলো আন্টি, মানে আন্টি যেমনি পারুক ধার দেনা কইরা বা কাজকর্ম যেটুকু পারতো কইরা ওনার মেয়ের জন্য দুধ চিনি ম্যানেজ করে দিছে। অনেক কষ্ট করে সুজি একটু করে দুধ দিয়ে মেয়েটাকে সুজি খাওয়াইতো। এইভাবেই ওদের লাইফস্টাইল অনেক বড় করছে। তো বড় করতে করতে ওনার মার অনেক ঋণ হয়ে গেছিলো, তাও কষ্ট করে মায়ের লেখাপড়া করাইতেছে, ঠিক আছে। তো মাঝখানে এই কারণে আমার এই লাইফটা আমার কাছে শেয়ার করছিল, এইটাই আর কি শেয়ার করছিল। তা আমি জিনিসটা আমার কাছে ইমোশনাল লাগছে। তো আমাদের হঠাৎ করে প্রেম হয়ে গেল নাকি? তো আমাদের কথা বলতে বলতে প্রায় 2-3 দিন পর আমাদের যেন কেন একটা রিলেশনশিপ চলে গেলাম, হঠাৎ করে প্রেম হয়ে গেল। আমি প্রপোজ করছিলাম ইনফ্যাক্ট ও কিছুক্ষণ ভাবার পর আমাকে বলছে যে তুমি তোমার লাইফের মধ্যে জানোই, তুমি কি আমাকে চাও এখনও? তা আমি বললাম যে হ্যাঁ, আমি যেখানে তুমিও আমার অবস্থাতে যাচ্ছ, যেখানে আমিও তোমার অবস্থাতে যাই। আর ইনফ্যাক্ট তুমি ভালোবাসার মিনিং বোঝো, আমি ভালোবাসার মিনিং, আমাদের এখানে কন্টিনিউ করা উচিত। আমি ওকে জোর করি না, বলছি তুমি কি করতে চাও? তো বলছে যে আমি ভেবে দেখব। তো ভাবছে, তো ভাবার পর আমাদের বেশ এরপর দিন আমার সাথে ওর প্রপোজ করা হয়ে গেছে, আর ইনফ্যাক্ট ও অ্যাকসেপ্ট করছে। তো আমাদের মোটামুটি আমাদের মার্চের 23 তারিখে আমাদের রিলেশনশিপ শুরু হয়। 2023 মনে হয়, 23 নাকি 22, 23 হবে। তো ওই জায়গার দিক দিয়া সবই ঠিক ছিল, প্রায় 1 থেকে 2-3 মাস, 4-5 মাস, 8 মাস সবই ঠিক ছিল আমাদের। খুব ওই মেয়েটা আমার জন্য যথেষ্ট এফোর্ট দিছে। আমি যদি 10টা মেয়ের সাথে কম্পেয়ার করি, ওর মতন মেয়ে হবে না। কারণ আজকালকার যুগে আপনার তো লয়ালিটির দিক দিয়ে কিন্তু কোনো মেয়ে এখন চিরস্থায়ী নয়, কেউকে ছেড়ে কোনো না কোনোভাবে চলে যাচ্ছে। কিন্তু ও আমার হাত কখনো ছাড়ো নাই, আমার হাতটা শক্ত করে ধরে আমার পাশে ছিল। আমার মন খারাপ হচ্ছে না, আমার সাথে পাশে বসে থাকতো। ওর মা আরে কল দিত, সেই মায়ের কল তুলতো না, অথচ আমার কাছে আমার আগে ইমেল আগে ইম্পর্টেন্ট, তারপরে বাকি কলগুলো। আমার জন্য এগুলো খাবার বানাইতো, খাবার আনতো, এগোতো। আমার জামা কাপড় ধুয়ে দিছে, মনে হচ্ছে জামা কাপড় এগুলো নিতেও ধুয়ে দিত। বলতো তোমার জামা কাপড় বাসাতে নিয়ে আসো। তা আমি বলছেন যে তুমি ধুইবা? কয়েন হ্যাঁ। আমি বলছি দরকার নাই, থাক না, আমি তো ধুইতে পারি, সমস্যা নেই, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। নিয়ে আসতাম, ও রেগুলার ধুয়ে দিত। আর ওর সাথেও ভালো ঘোরাঘুরি হয়েছে, জিওদ্দান, হাতিঝিল, ইনফ্যাক্ট আপনার গুলশানাকে যে হাতিঝিল পাশে একটা ফজের আবি প্যাকেটটা আছে, ওখানেও ভালো ঘোরাঘুরি হয়েছে, ঠিক আছে। তো
তো ওই জায়গার দিক দিয়েও আমাদের বেস্ট ভালো একটা মুভমেন্ট চলতেছিল। তোমার এত কাহিনী, এত কিছুর পরে মনের মতো একটা মানুষ পাইছো, রাইট? জি যে মেয়েটাকে তোমার ধরে রাখা উচিত ছিল। তুমি বললা যে জীবনে কেউ এরকমভাবে তোমাকে কেউ যত্ন করবে না। তা কি ভূতে ধরছিল তোমার? বললা যে তোমার ভূতে ধরছিল। আমার মানে ওর প্রতি ইন্টারেস্টটা চলে যায়। কেন চলে যায়? বেশি পীড়িত করতেছে তাই? এটাই তো হ্যাঁ, কারণ। এটাই কারণ এটাই। পাওয়া হয়ে গেছে, গ্র্যান্টেড, আর লাগে না। হ্যাঁ, তখন আমি বুঝতে পারিনি আসলে ভাষাটা কোনদিন বুঝতে পারিনি। মাঝখানে আমি ঠিক ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এমন হয়ে গেলাম যে আমি মানে জিনিসটা নিজেও বুঝতে পারি নাই। এতটাই আমি আননেসেসারি হয়ে গেছে ওর প্রতি, এতটাই খারাপ হয়ে গেছি। ইভেন আমি ওর সাথে অনেক রুটলি বিহেভ, শুনি কি কি বিহেভ করছো? গালাগালি করছি। মারছো তো? হ্যাঁ মারছি, একবার মারছিলাম বিনা কারণে? বিনা কারণে বলতে মানে একবার স্কুলের দিকে একটা ফাংশন হচ্ছিল, তো সেই ফাংশনের তার তেমন সিগনিফিকেন্ট কোনো রিজন না, কারণটা হয়ে গেছে কি, ও তোমার খাবার রান্না করে দিচ্ছে, ও তোমার জন্য কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, ও তোমার জন্য সকাল বিকাল সন্ধ্যা তোমার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। তোমার ওকে খুব সস্তা মনে হচ্ছে, গ্র্যান্টেড, নর্মাল, আমার মতো মানুষ পাবে, এটাই স্বাভাবিক। জি, আরে ভাই, বাপ মাই তো তোমাকে আপন করেনি। একটা পর্যায়ে তোমার বাপ কষ্ট পাইতে পাইতে তোমাকে ছেড়ে দিছে। একটা একদম জীবনের শুরুতে তোমার মা আর এক বেগানা পুরুষের হাত ধরে চলে গেছে, তোমাকে পর করে দিছে। আর একটা পরের মেয়ে তোমাকে আপন করে ভালোবেসেছে, এটা আল্লাহর ইশারা ছিল হয়তো, জি যে তুই এর সাথে সংসার কর। তোর জীবনে যত কষ্ট দিয়েছি, মান্দা তো দিন শেষ আল্লাহ, ঘটনা তো ঘটতেছে, আল্লাহ তো সবই দেখতেছে, যে যা আখেরে তোকে আমি সুদে আসলে পুষাই দিলাম, এর সাথে সংসার কর, এর সাথে জীবন বাদ, তোর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহর ইশারা ধরতে না পেরে তুমি কি করলা? মানুষের গুরুত্বটা আবার তখন বুঝলো না, তোমারই বেশি গুরুত্বটা বোঝা উচিত ছিল। তুমি যে মায়া, তুমি যে ভালোবাসার কাঙাল, যেটা দাঁড়ে দাঁড়ে খুঁজে পাচ্ছে না সে জিনিস তোমার হাতে এসে ধরা দিছিল, তখন তুমি তারে গালিগালাজ করলা, গায়ে হাত তুললা, এই তো। ওই যে কথায় আছে যে সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত ছিল, আমি তখন বুঝতে পারি নাই। তোমার ক্ষেত্রে আরো বেশি ছিল, কারণ তুমি এই শিক্ষাটা তো হাড়ে হাড়ে টের পাইছো ছোটবেলা থেকে। তোমার এটার জন্য কোনোভাবে তুমি দায়ী না বাপজান। তোমার অত তাড়া ছিল না যে আমি দৌড়ে গিয়ে ওদের স্পার্ম, ওদের 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 ইসের মধ্যে আমি যাব, ওদের ওরসে জন্ম নিব। ওরা জন্ম দেওয়াইছে, দিয়ে তোমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। তোমার বাবার কোনো দোষ আমি দেখি না। তোমার বাবাকে আমি শ্রদ্ধা করতে চাই, একদম মাথা নত করে শ্রদ্ধা করতে চাই। একবার দুইবার না, তিনবার তোমার এই মাথা নষ্ট তোমার মাকে সে সুযোগ দিয়েছে, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। যতদিন সে সংসার করেছে ভালোভাবে, এমনভাবে সংসার করেছে তোমার বাবা, তাকে মাথায় তুলে রাখা উচিত। কি পরিশ্রমটা বেচারা করে, কিন্তু ত্যক্ত বিরক্ত হতে হতে এইসব ঘৃণার, এসব আশপাশে সব কাহিনী, এই নোংরামি দেখতে দেখতে, স্পেশালি তোমার মাথা নষ্ট করা তোমার মায়ের নোংরামি দেখতে দেখতে বেচারার ভেতর থেকে হয়তো সব কিছু জালজালা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ফিলিংস বলে কিছু না, ওর মানুষই নাই। ও হয়তো আসলে ওর ওর ফিলিংস মানুষই নাই, ও হয়তো জীবন মৃত, ও লাশ হয়ে গেছে একটা। শুধু তোমাকে দেখছে আর একজন গেছে তা কিন্তু না, ও নিজেই বেচারা লাশ হয়ে গেছে। নিজেকে কেমনে বুঝ দিব? আমি পারতাম, আর একজন পারতো, কেউ পারে যে একটা মেয়ে আর একজনের কাছে চলে গেছে, তার নিজের স্বামী সন্তানকে ফেলে দিয়ে তাকে আবার নিয়ে এসে তার সাথে সংসার করবে? এত সহজ না, পুরুষের পক্ষে তো সহজই না। পুরুষ আর একটা মেয়েকে তার যদি আরেকজনের কাছে যায়, তাকে মানে কি বলবার, আশপাশ মারাবে না। জি, আর সেখানে তোমার বাপ এই স্যাক্রিফাইস তোমার জন্য 3-4 বার করেছে। সে তাকে ঘৃণা করে, তাকে কাছে নিয়ে আর রাখতে পছন্দ করে না, সে তার আশপাশে যাইতে চায় না, তারপর শুধু তোমার কারণে বারবার ফিরিয়ে ফিরিয়ে নিয়ে এসছে। এই লোকটা তো আমাদের মাথায় তুলে রাখা হচ্ছে, সারা জীবন তোমার বাপকে মাথায় তুলে রাখো, নাহলে কিন্তু অভিশপ্ত হয়ে যাবে। সে তোমাকে পছন্দ করুক আর না করুক। আমি তো বাবাকে অলওয়েজ শ্রদ্ধা করি, আমি ইভেন এখনো করি। মাথায় রেখো, তোমাকে যদি সারা জীবন আর নাও দেখে, তুমি মাথায় তুলে রাখো, কারণ মনে রেখো ওই লোকটা এখন আর সুস্থ নয়। শুধু তুমি, কথা এবং তোমার মাকে ঘিরে লোকটা এখন লাশের মতো পড়ে আছে, একে মাথায় তুলে রাখো, ঠিক আছে? আর ভদ্রমহিলা, স্পেশালি তোমার মা, তার উদ্দেশ্যে বলতেছি, বড় কপাল করে এরকম সন্তান আপনি পেটে ধরেছিলেন। যা ভুল করেছেন তা করেছেন, যা অন্যায় করেছেন তা করেছেন, আল্লাহর রস্তে নতুন কোনো কাহিনী করেন না। এপারে তো কোনোভাবে হয়তো বাইচে যাবেন কি যাবেন না, তো রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে আপনাকে আপনার সেই প্রেমিক। উপরের যদি যান, উপরে কিন্তু বিচার করার উপরে কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। আল্লাহর রস্তে এ ভুল আর দ্বিতীয়বার করেন না। এবং আপনি যদি শেষ জামানায় বাইচা থাকেন, আল্লাহ না করুক আপনার হিমেলের সাথে, আপনার কথার সাথে যদি এসব ঘটনা ঘটে, তাহলে আপনি 1 বার না 1000 বার মরবেন। আপনার পাপের কারণে যেন এই বাচ্চা দুইটা নষ্ট না হয়ে যায়। তোমার ওই প্রিয়তমা মানুষটাকে চেয়ে নাও যদি পারো, এটা ক্যামেরা। ও যদি আসে, আমার কেন জানি মনে হয় তুমি সুখে থাকবে, অনেক ভালো থাকবে। আসলে আর সব কিছুর জন্য তুমি কোনোভাবে দায়ী না। আমি তোমার হাত ধরে বলতে চাই, তুমি আমাদের চাইতে অনেক ভালো একটা ছেলে, ভালো একজন মানুষ। যদিও তুমি তোমার
প্রিয়তমার সাথে ভুল অন্যায় করেছো, খুব দোষ করেছো, বাট তারপরে তুমি ভালো ছেলে। তোমার জায়গায় আমি থাকলে বা আরেকজন থাকলে হয়তো ধ্বংস হয়ে যেতাম, হয়তো নেশাগ্রস্ত হয়ে যেতাম, হয়তো নিজেকে শেষ করে দিতাম। তুমি ফাইটার, তুমি যোদ্ধা, যে কারণে এত ঘৃণার পরেও সে মাকে আবার তুমি আপন করে নিয়েছো। এত কষ্ট পাওয়ার পরও যা যা নষ্ট হয়েছে তোমার সংসারে শুধু তোমার মায়ের কারণে, তারপর আবার তাদেরকে নিয়ে এসে তুমি নিজের কষ্ট করা, রক্ত করা, পানি করা সেই খরচ দিয়ে তুমি তাদের সংসার চালাচ্ছ। তোমার কথা তোমার বোনকে এবং তোমার সেই এত ভুল করার পরেও তাকে তুমি মায়ের দরজা দিয়ে তাদেরকে এখানে লালন পালন করতেছো, তাদের দেখভাল করতেছো। তোমার মতো ছেলে বহু কপাল করে কোনো বাবা কোনো মা তাদের ঔরসে জন্ম দেয়। তোমাকে আমি অসম্ভব রকমের প্রাউড ফিল করতেছি। নিজেকে কখনো ছোট ভাববা না। তুমি যখন বলতেছিলে, যখন আমি রাইড শেয়ার করি বা তুমি যে বলতেছিলে আমি গোডাউনারি, আমি এখন শুধু দেখবো আগে তাকাই এভাবে যে কত পরিশ্রম করতেছে ছেলেগুলো, আজ আর 10 গুণ শ্রদ্ধা নিয়ে তাকাবো যে তার মধ্যে আমাদের মতো হিমেলের মতো ছেলেরা থাকে, যারা লক্ষ্মী, যারা অসম্ভব ভালো। আমার অনেক মহব্বত তোমার প্রতি। ইউর এ ফাইটার, ইউর চ্যাম্পিয়ন, ইউর দ্য বেস্ট। আমার যদি বড় ঘরে বড় পয়সালা এসে জায়গা না হতো, আমার বাপ মা যদি এভাবে যত্ন না করতো, আল্লাহ না করুক এরকম ঘরে জন্ম নিলে আমি শেষ হয়ে যেতাম। কোথায় হয়তো নেশা করে কোন ড্যান্ডি করে কোনো একটা বুড়িগঙ্গার পাশে পড়ে থাকতাম। তুমি তা হওনি। ইউর দ্য ফাইটার, ইউর দ্য চ্যাম্পিয়ন, ইউর দ্য বেস্ট। এখন এটা ভুল হয়নি, এটা ভুল হয়েই গেছে, কম বয়সে হতেই পারে। যে তোমার বান্ধবীরা চেয়ে নাও, দিয়ে যেমনি ফিরে আসবে। 18 পার হয়েছে নি? না, ও মানে 16 চলতেছে। 18 পার হলে বিয়ে? না, কথা বলো, তোমার প্রেমিকের সাথে কথা বলো। এই যে কথা বলো, এটা মাইক্রো ক্যামেরা, কথা কও। দেখো মিম, এইদিকে দেখবে, কোত্থেকে দেখবে? এখানে ওই যে দেখো মিম মিম, ওখানে। আমি জীবনে অনেক অন্যায় করছি। তুমি আমার জন্য যা এফোর্ট দিছো, যা যা করছো, ইভেন আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার জীবনের প্রত্যেকটা জিনিস তুমি যা স্যাক্রিফাইস করছো, ইভেন তুমি আমার ভালোবাসার জন্য তুমি কেউ দিকে তুমি তাকাও না, নিজের সম্মানের দিকে তুমি চিন্তা ভাবনা করো না। সে জায়গায় তুমি আমার কতটা আগলা লাগছে, কতটা কেয়ার করছো, যা বলার বাইরে। তোমার মতো 10জন মানুষ আমার লাইফে আসলেও জীবনে আমি কেউকে তোমার মতো করে আমি আপন করে নিতে পারবো না। কারণ তোমার থেকে শিখছি যে কীভাবে একটা ভালোবাসা করতে হয়, কীভাবে ভালোবাসা শিখতে হয়, কীভাবে মায়া মহব্বত করতে হয়, কীভাবে একটা মেয়ের প্রতি একটা মায়া আসতে হয় সেটা সময়ের কারণে তোমার কাছে আমি শিখতে পেরেছি। আমি তোমাকে রিকোয়েস্ট করব, ইভেন তোমার সাথে আমার যা যা হয়েছে তার জন্য আমি সব কিছুর জন্য আমি মন থেকে তোমার সাথে ক্ষমা চাইতেছি। তুমি পারলে আমাকে মাফ করে দিও। অ্যান্ড আমি চাই তুমি আমার লাইফে দ্বিতীয়বার চলে আসো। আমি তোমাকে হারাতে দেবো না। ইভেন আমি আমার লাইফে তো এমনিতেও ধরতে গেলে আমার মা ছাড়া আর বাপ থেকেও বাপ নাই, এমনিতেও এই ছাড়া কেউ নাই। তুমি যদি চলে আসো আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আমি নিজের কষ্ট, নিজের পরিশ্রম, নিজের রক্ত পানি করে হইলেও আমি কোনোদিন আমি হাত ছাড়বো না, কোনোদিন তোমার আমি কষ্ট দিব না, কোনোদিন আমি কোনো কিছুতে আমি অশিক্ষিত থাকতে দিব না। কান্দ বেটা, এরকম হীরের টুকরা জিনিসকে হাঁপায় ঠেলে কান্নাকাটি করে ছোট করে বল, আবার বল। হ্যাঁ বল, ওই যে ক্যামেরা। আমি তোমার অনেক ভালোবাসি, যা বলার বাইরে। আমি কোনোদিন ফিল করতে পারি না, যখন তুমি চলে গেছো তখন আমি বুঝতে পারছি যে একটা লাইফে একটা মানুষ যখন চলে যায় তখন তার কতটা ইম্পর্টেন্টনেস বা তার কতটা দরকার, এটা আমি পরবর্তী আল্লাহ আমারে সময় মতন সব কিছু বুঝিয়ে দিছে। আমি জাস্ট চাই তুমি আমার লাইফে ফিরে আসো। আমি তোমার আর কোনোদিন আমি অবহেলা করবো না। আমি খালি চাই তুমি আমার লাইফে ফিরে আসো। আমি যা যা অন্যায় করছি তার জন্য আমাকে মাফ করে দিও। আমি তোমার সব কিছুর জন্য আমি তোমার পাশ থাকতে চাই। আর আমি সবার সামনে আমি বলতে চাই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মিম, অনেক বেশি। আমিও বলতেছি হিমেলের মিমকে, যদি সম্ভব হয় ফিরে আসো। একই কষ্টে, একই আগুনে, একই রকমের অনলে দুইজন একসাথে পড়েছো। এর মা যে ব্যভিচারী করেছে, যে অন্যায় করেছে, একই রকম অন্যায় করেছে তোমার বাবা। তোমরা আগুনে পুড়ে খাঁটি সোনা হয়, দুইটা ছেলে আর মেয়ে। তোমরা একসাথে থাকলে তোমরা অনেক সুন্দর থাকতে পারবা। তোমরা মহব্বতের মূল্য বুঝো, তোমরা মায়ার মূল্য বুঝো, ভালোবাসার মূল্য তোমরা বুঝো। তোমরা একসাথে থাকলে এই পৃথিবীতেই তোমরা জান্নাত বানাতে পারবা। অ্যান্ড অফকোর্স তোমাদের ঔরসে যে সন্তানগুলো জন্ম নেবে তাদেরকে তোমরা জান প্রাণ ছেড়ে দিয়ে ভালোবাসতে পারবা। সো ডোন্ট মিস ইট। আমি অনুরোধ করতেছি, প্লিজ কাম ব্যাক। যদি সুযোগ থাকে বুকে একজোট জড়ায় ধরো এবং একসাথে থাকো, জীবনটাকে বড় করে বাঁচো। কানতে কানতে বল, আবার বল। তুমি প্লিজ ফিরে এসো। তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। টেক কেয়ার।